তো পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম হাইড্রোজেন আবিষ্কারের ইতিহাস। তো আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে হিলিয়াম আবিষ্কার করা হয়, হিলিয়ামের নামকরণ কিভাবে করা হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো যাদের হিলিয়াম আবিষ্কারের ইতিহাস এবং হিলিয়াম সম্পর্কে যাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, তারা চাইলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আশা করি আপনার মনের সব প্রশ্ন দূর হয়ে যাবে। হিলিয়াম আবিষ্কারের দিনটা ছিল হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণের দিন ছিল। আচ্ছা, হিলিয়াম আবিষ্কারের জন্য কেন সূর্যগ্রহণ দরকার ছিল, বা কেন হিলিয়াম আবিষ্কারের প্রায় ২৭ বছর পর পৃথিবীতে এর অস্তিত্ব প্রমাণিত হয়? কেন ২৭ বছর ধরে হিলিয়ামের কোনো অস্তিত্ব পৃথিবীতে পাওয়া যায় না, এবং কেন পৃথিবীতে এইটার অস্তিত্ব পাওয়ার সময় আমাদের তেজস্ক্রিয় খনি থেকে হিলিয়ামের অস্তিত্ব প্রমাণিত হয়? এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো হিলিয়াম আবিষ্কারের গল্প জানতে হলে আগে আমরা একটু সূর্য সম্পর্কে কিছু সাধারণ বেসিক ধারণা সম্পর্কে একটু জেনে আসব। কারণ সূর্যের প্রায় ৪৫ ভাগ অংশই হচ্ছে হিলিয়াম, যা আম, সূর্যের দ্বিতীয় বৃহত্তর গ্যাসের অংশ। কারণ সূর্যে আমরা জানি বেশি ভাগ থাকে হচ্ছে হাইড্রোজেন এবং তারপরেই আছে হিলিয়াম। তো চলুন আমরা একটু সূর্য সম্পর্কে ধারণা নিয়ে আসি। সূর্যের অনেকগুলো লেয়ার আছে, প্রায় ৬-৭টার মতো লেয়ার থাকে রেডিও অ্যাক্টিভ জোন, যা এখানে দেওয়া নেই। তবে হিলিয়াম আবিষ্কার বোঝার জন্য যে লেয়ারগুলো জানা দরকার সেগুলো নিয়ে এখানে মোটামুটি একটা ধারণা দেয়া আছে। তো এখানে আমরা দেখতে পারতেছি একদম সূর্যের কেন্দ্রে আছে কোর। এই কোরে হচ্ছে হাইড্রোজেনের ফিউশন বিক্রিয়া হয় এবং সেখান থেকে হিলিয়াম গ্যাস তৈরি হয়, এবং সাথে সাথে প্রচুর তাপ এবং আলো তৈরি হয়, যেটা আমরা জানি। তো একদম বাইরের দিকে একটা লেয়ার আছে, সেটা হচ্ছে ফটোস্ফিয়ার লেয়ার। এই আমরা বাইরে থেকে সূর্যের যে লেয়ারটা দেখতে পারি সেটাই হচ্ছে ফটোস্ফিয়ার লেয়ার। এখানে প্রচুর পরিমাণে আলো থাকে এবং এটা অনেক উজ্জ্বল। তো এখান থেকেই পৃথিবীতে সাধারণত আলো আসে। আর এর বাইরে আরেকটা লেয়ার আছে, সেটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার লেয়ার। এটা সাধারণত অনুজ্জ্বল হয় ফটোস্ফিয়ার থেকে, এজন্য আমরা সাধারণ দিনে ক্রোমোস্ফিয়ার লেয়ারটা দেখতে পারি না, আমরা সাধারণ দিনে ফটোস্ফিয়ার লেয়ারটাই দেখি। এখন সূর্যগ্রহণের সময় কি হয়? যেহেতু হিলিয়াম আবিষ্কারের সাথে সূর্যগ্রহণের একটি রিলেশন আছে, তো আমরা একটু সূর্যগ্রহণ সম্পর্কে মোটামুটি ধারণা রাখবো। সূর্যগ্রহণের সময় ফটোস্ফিয়ার লেয়ারটা ঢাকা পড়ে যায়, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ এমন একটা অবস্থানে অবস্থান করে যে কারণে আমরা পৃথিবী থেকে সূর্যের ফটোস্ফিয়ার লেয়ারটা দেখতে পারি না। তখন কি হবে? যেহেতু ফটোস্ফিয়ার লেয়ার থেকে আলো আসতে পারতেছে না, তাই অনুজ্জ্বল যে ক্রোমোস্ফিয়ার লেয়ারটা আছে সেখান থেকে কিন্তু আমরা তখন আলোটা দেখতে পারি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্তেছি সূর্যগ্রহণের সময় আসলে কিরকম দেখা যায়। তো যেমন সাধারণ দিনের সময় কি হয়, চাঁদ বা তারা এগুলা কিন্তু দিনেও থাকে, কিন্তু দিনের বেলায় এরা সূর্য থেকে অনুজ্জ্বল হয়, বা এদের যেহেতু চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোটাই প্রতিফলিত হয়ে আমরা দেখতে পারি। তো যেহেতু দিনের বেলায় সূর্যের তীব্রতা, আলোর তীব্রতা প্রখর হয়, আমরা যেরকম চাঁদ দেখতে পারি না, তেমনি ক্রোমোস্ফিয়ার লেয়ারটাও কিন্তু সাধারণ দিনে দেখতে পারি না। যখন এই সূর্যগ্রহণের সময় ফটোস্ফিয়ার লেয়ারটা ঢাকা পড়ে তখনই আমরা এই ক্রোমোস্ফিয়ার লেয়ারটা দেখতে পারি। তো এই ছিল সূর্য সম্পর্কে আমাদের কিছু জ্ঞান। এবার আমরা যদি সামনে আগাই তাহলে দেখতে পারবো যে একটা যন্ত্র, যেটা হচ্ছে স্পেকট্রোস্কোপ, যেটা হিলিয়াম আবিষ্কারের যদি বলা হয় একদম প্রধান যে যন্ত্রটা যেটা দিয়ে হিলিয়াম আবিষ্কারের ধারণা পায় সেটা হচ্ছে স্পেকট্রোস্কোপ। আসলে স্পেকট্রোস্কোপটা কি? স্পেকট্রোস্কোপ হচ্ছে এটা একটা যন্ত্র যেটা দিয়ে হচ্ছে আলোকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে বিভক্ত করে এবং আলোকে বিশ্লেষণ করে। উম, এর ভিতর দিয়ে যখন আলো পাস হবে তখন সে আলোটাকে এই প্রিজমের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আলোটার জন্য প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টের জন্য স্পেকট্রোস্কোপ এক একটা ভিন্ন ভিন্ন স্পেকট্রাল লাইন দেখায়। তো এক একটা মৌলের স্পেকট্রাল লাইনও এক এক রকম হবে। আচ্ছা, স্পেকট্রাল লাইন জিনিসটা কি? আমরা কি জানি যে কোনো মৌলকে যদি আমরা উত্তপ্ত করি তখন কি হবে? তার যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো শক্তি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে চলে যাবে,
এবং কিছুক্ষণ পরে ইলেকট্রন কি হবে, তার আগের শক্তি স্তরে ফিরে আসবে। এই ফিরে আসার সময় কি করে, ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তির ফটন বা আলো নির্গত করে এবং এই আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য স্পেকট্রোস্কোপে একটি রেখা হিসেবে দেখা যায়। আর এই যে রেখাগুলোকেই বলা হয় স্পেকট্রাল লাইন। এখন যেহেতু প্রত্যেকটা মৌলের ইলেকট্রনের শক্তিস্তর আলাদা, তাই প্রত্যেকটা মৌলের স্পেকট্রাল লাইনও আলাদা হয়। আর এই জন্যই স্পেকট্রাল লাইনকে বা স্পেকট্রোস্কোপকে হচ্ছে আমাদের লাইটের ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। এখন ফিঙ্গারপ্রিন্ট যেরকম পৃথিবীর কোনো মানুষের সাথে আরেকজনেরটা মিলে না, তেমনি প্রত্যেকটা মৌলের স্পেকট্রাল লাইনও আরেকটা মৌলের সাথে মিলে না। তো এই ছিল আমাদের স্পেকট্রোস্কোপ। এরপরে আমরা যদি আবিষ্কারের যে হিলিয়াম কণাটা বা হিলিয়াম অ্যাটম, এটা যদি দেখি, তো হিলিয়াম কণাটা কি, কেন্দ্রে আছে নিউক্লিয়াস আর বাইরে দুইটা ইলেকট্রন, এটা সবাই মোটামুটি আমরা জানি। তো এই হচ্ছে হিলিয়াম কণা। তো এই হিলিয়াম কণার মানে হিলিয়াম অ্যাটমের নিউক্লিয়াসের পাশে যে দুইটা ইলেকট্রন ঘুরতেছে, এই দুইটা ইলেকট্রনকে যদি রিমুভ করা যায় বা এই দুইটা ইলেকট্রন যদি এখান থেকে চলে যায়, তখন কি হবে, শুধুমাত্র নিউক্লিয়াস যুক্ত আমাদের হিলিয়াম কণাটা থাকবে, অর্থাৎ ইলেকট্রন বিহীন, অর্থাৎ দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা শুধু পড়ে থাকবে। তো এই দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটাই হচ্ছে আমাদের আলফা কণা। অর্থাৎ এই আলফা কণা কি, এই যে যেটার দুইটা প্রোটন আছে, দুইটা নিউক্লিয়াস আছে এবং ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ কোনো ইলেকট্রন নাই, ফাঁকা ইলেকট্রন, মানে শুধুমাত্র দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটাই হচ্ছে আমাদের আলফা কণা। তো এই আলফা কণা সম্পর্কে কেন জানলাম, কারণ পৃথিবীতে পৃথিবীতে আমরা যখন সূর্য আবিষ্কারের পর বা সূর্যে হিলিয়ামের অস্তিত্ব পাওয়ার পরে যখন 27 বছর পরে বিজ্ঞানীরা পৃথিবীতে হিলিয়াম কণা বা হিলিয়ামের অস্তিত্ব প্রমাণ করে, সেটা কিন্তু আসলে আলফা কণা থেকেই প্রমাণ করে। কারণ আমরা দেখতে পাচ্ছি আলফা কণাটা কিন্তু দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো এই ছিল আমাদের হিলিয়াম আবিষ্কারটা বোঝার জন্য যে বিষয়গুলো মোটামুটি একটু ধারণা রাখা উচিত, যেমন সূর্য, সূর্যগ্রহণ, ফটো সরি স্পেকট্রোস্কোপ এবং আলফা কণা, এই বিষয়গুলো আমরা একটু দেখলাম। এখন আমরা চলে যাব মূল গল্পে, বা যে ইতিহাসটা আসলে আলফা কণা বা যে ইতিহাসটা হিলিয়ামকে হিলিয়াম আবিষ্কারের কথা মনে করিয়ে দেয়, সেই গল্পে যদি আমরা যাই, দেখতে পারবো যে 1868 সালের একটি ঘটনা, যখন ইন্ডিয়ার গুন্টুর প্রদেশে একটা পূর্ণ সূর্যগ্রহণ হয়। তো সূর্যগ্রহণ, জোয়ার ভাটা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিজ্ঞানীদের বা পৃথিবীর শুরু থেকেই মানুষের মনে অনেক প্রশ্ন আসতো। তো সেই জায়গা থেকেই একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে জ্যানসেন, তিনি ভারতের ওই গুন্টুর প্রদেশে চলে যায় এবং ওই সূর্যের আলো নিয়ে স্পেকট্রোস্কোপে তিনি গবেষণা করতে থাকে, বা সেখানে তিনি পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন যে আসলে সূর্যের আলো কি আছে বা এটা আসলে কি। তো যেহেতু তখন সূর্যগ্রহণ ছিল, আমরা মোটামুটি এখন যারা ভিডিওটা প্রথম থেকে দেখেছেন তারা জানেন যে সূর্যগ্রহণের দিন ফটোস্ফিয়ার লেয়ারটা ঢাকা পড়ে যায়, অর্থাৎ তখন পৃথিবীতে যে আলোটা আসতেছিল সেটা ছিল ক্রোমোস্ফিয়ারের আলো। এখন যেহেতু ক্রোমোস্ফিয়ার কম অনুজ্জ্বল এবং এখানে সিঙ্গেল ভাবে আলো আসবে, তাই তিনি তার অনুজ্জ্বল যে যে অনুন্নত স্পেকট্রোস্কোপটা ছিল সেটা দিয়েই কিন্তু তিনি ওই গবেষণা করতেছিল তখন, কারণ 1868 সালে তখনও অত উন্নত প্রযুক্তি বের হয় নাই। তো তখন তিনি দেখতে পারলো যে একটা হলুদ রঙের মানে হলুদ রঙের একটা রেখা তিনি স্পেকট্রোস্কোপে দেখতে পারতেছিল। তো ইতোমধ্যে কিন্তু সোডিয়াম আবিষ্কার হয়ে গিয়েছিল এবং সোডিয়ামের যে দুইটা রেখা স্পেকট্রোস্কোপে পাওয়া যায়, সেটাকে D1 এবং D2 রেখা দিয়ে ধরা হয়েছিল। তো তিনি মনে করতেছিলেন যে হয়তোবা এটা সোডিয়ামের সেই রেখা, কিন্তু এই রেখাটা সোডিয়ামের রেখার কাছাকাছি গেলেও পুরোপুরি মিলে না। তখন এই একই সময়ে ল্যাকিয়ার নামের এক বিজ্ঞানী, লকিয়ার, তিনিও কিন্তু সূর্যের আলো নিয়ে তার জায়গা থেকে গবেষণা করতেছিলেন এবং তিনি দেখলেন যে এইটা মানে নতুন একটা তরঙ্গ দৈর্ঘ্য, যেটা সোডিয়ামের কাছাকাছি গেলেও সোডিয়াম না, এবং তিনি এটাকে D3 লাইন দিয়ে আখ্যায়িত করে, যেটা হচ্ছে সোডিয়ামের D1 এবং D2 রেখার খুবই কাছাকাছি। এই যে এখানে দেখা যাচ্ছে যে হিলিয়ামের যে নতুন যে রেখাটা পাওয়া গেল সেটা হচ্ছে এই যে D3 লাইন, এবং যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 587.49 ন্যানোমিটার।
এখন লকিয়ার যেহেতু এটা দেখলো তার নিজ জায়গা থেকে এবং একই সাথে জনসনও কিন্তু দেখতেছিল, তো ইনি কি করলো যে সূর্যের দেবতা, যে এটা যেহেতু নতুন একটা মৌল তারা আবিষ্কার করলো, কারণ স্পেকট্রোস্কোপে তো প্রতিটা মৌলের জন্য আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্য দেখাবে। যেহেতু এই তরঙ্গদৈর্ঘ্য আগে দেখা যায় নাই, তাই তারা খুব সহজেই বুঝতে পারছে যে এটা হয়তো নতুন কোনো মৌল। তাই আর এই যে তারা লাইনটা পেলো, এটা কিন্তু সূর্যের আলো বিশ্লেষণ করে পেলো, অর্থাৎ সূর্য থেকে আসা কোনো মৌল তারা আবিষ্কার করছে। তাই তখন গ্রিক দেবতা সূর্যের যে হিলিওস দেবতা, তার নাম থেকে হিলিয়াম নেয় এবং তখনকার সে ধাতুর শেষে এই যে IUM অর্থাৎ এই যে আম শব্দটা যোগ করার একটা প্রবণতা ছিল এবং তারা তখন বুঝতে পারে না যে এটা একটা মুক্ত গ্যাস বা এটা একটা নিরপেক্ষ গ্যাস। তাই তারা ওই সোডিয়ামের মতো ধাতু চিন্তা করে এই যে হিলিওস থেকে হিলিয়াম নামকরণ করে। তো এই ছিল হিলিয়ামের নামকরণ এবং এর ইতিহাসটা কিন্তু খুবই মজার একটা ইতিহাস, যে স্পেকট্রোস্কোপ দিয়ে সূর্যের আলোকে যখন তারা পর্যবেক্ষণ করে, সেই সময় তারা নতুন একটা লাইন দেখতে পারে এবং ওই সূর্যের দেবতার নাম অনুসারে এটাকে হিলিয়াম দিয়ে দেয়। কিন্তু এই আবিষ্কারটা ছিল কিন্তু সূর্য থেকে, অর্থাৎ এখনো কিন্তু পৃথিবীতে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। সূর্য থেকে আসা একটা আলো নিয়ে তারা গবেষণা করে এই নতুন মৌলর দেখা পায়। এখন এইটার অস্তিত্ব কি আসলেও পৃথিবীতে আছে কিনা বা এরা কি কোনো এলিয়েন কিনা, এইটা নিয়ে তখন পৃথিবীতে প্রচুর মানে হাসি ঠাট্টা চলতে থাকে যে এরা হয়তো বা কোনো এলিয়েন আবিষ্কার করছে বা এমন কিছু আবিষ্কার করছে যার অস্তিত্ব পৃথিবীতেই নেই। এরই মধ্যে ২৭ বছর পরে র্যামসে নামক এক বিজ্ঞানী, তিনি ক্লিভেইট নামক একটা খনিতে, তিনি ইউরেনিয়াম সমৃদ্ধ খনিতে তিনি পাথর নিয়ে গবেষণা করতেছিল। তো এই সময় তিনি ল্যাবে ওই ক্লিভেইট পাথরের উপরে সালফিউরিক অ্যাসিড যখন প্রয়োগ করে, তখন দেখে যে ওখান থেকে বুদবুদ গ্যাস তৈরি হচ্ছে। তো তিনি ওই বুদবুদ গ্যাসটাকে নিয়ে যখন ল্যাবে ওই এক্সপেরিমেন্ট করে বা ওই ল্যাবের ভিতরে যখন তিনি ওই স্পেকট্রোস্কোপে ওই বুদবুদ গ্যাসটার স্পেকট্রাল লাইন আবিষ্কার করে, তিনিও দেখতে পারে যে সেখানে ওই যে ২৭ বছর আগে লকিয়ার এবং জ্যানসেনের আবিষ্কার করা ৫৮৭.৪৯ ন্যানোমিটারের সেম তরঙ্গদৈর্ঘ্য তিনিও পাচ্ছে। অর্থাৎ সূর্য থেকে আসা যে আলোটা স্পেকট্রোস্কোপের মাধ্যমে তারা স্পেকট্রাল লাইন পেয়েছিল ৫৮৭.৪৯ ন্যানোমিটার, তেমনি ক্লিভেইট পাথরের খনি থেকে যে বুদবুদটা তৈরি হচ্ছিল সেইটারও স্পেকট্রাম সেম রেজাল্ট আসে, অর্থাৎ ৫৮৭.৪৯ ন্যানোমিটার তিনি দেখতে পারেন। অর্থাৎ এটা কি ইঙ্গিত দেয়? এটা কিন্তু বোঝায় যে ওই যে হিলিয়াম নামকরণ করা গ্যাসটার অস্তিত্ব পৃথিবীতেও আছে, অর্থাৎ এটা কোনো এলিয়েন না বা এমন কোনো মৌল তারা আবিষ্কার করে নাই যেটা পৃথিবীতে নাই, এটার অস্তিত্ব পৃথিবীতেও আছে। তো এরই মাধ্যমে পৃথিবীতে হিলিয়ামের অস্তিত্ব প্রমাণ হয়। তো হিলিয়ামের ডিসকভারি যে টাইম লাইনটা, সেটা যদি আমরা দেখি যে ১৮৬৮ সালে সূর্যে কি হয় যে সূর্য আলোটা যখন স্পেকট্রামে বা স্পেকট্রোস্কোপে যখন পর্যবেক্ষণ করা হয়, তখন সোডিয়ামের কাছাকাছি একটি নতুন স্পেকট্রাল লাইন পাওয়া যায় এবং সূর্যের দেবতার নাম হিলিওসের থেকে তখন নামকরণ করা হয় হিলিয়াম। এবং তারই ২৭ বছর পরে র্যামসে যখন ক্লিভেজ সমৃদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ খনিতে ওই পাথর নিয়ে যখন গবেষণা করে, তখন কিন্তু তিনি সেখান থেকে আবার কি করে যে হিলিয়াম আবিষ্কার করে। এখন হিলিয়ামটা তিনি ওই ইউরেনিয়াম সমৃদ্ধ খনিতে বা ক্লিভেট পাথরে কিভাবে তিনি পেল, এই প্রশ্নের উত্তরটা যদি এখন দিই, সেটা হচ্ছে যে ইউরেনিয়াম বা এগুলো তেজস্ক্রিয় মৌল থেকে আমরা জানি প্রতিনিয়ত আলফা কণা কিন্তু কি হয়, ক্ষয় হয় বা আলফা বের হতে থাকে। তো যেহেতু আলফা কণা একদম ভিডিও শুরুতেই আমরা বলেছি যে আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ ওই হিলিয়াম নিউক্লিয়াস যদি পরিবেশ থেকে ২টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু আলফা কণাটা আমাদের হিলিয়াম গ্যাসে পরিণত হবে এবং ওই পাথরের খনির ভিতরে যে ফাঁকফোকর থাকে সেখানে ওই গ্যাসগুলো বছরের পর বছর আবদ্ধ অবস্থায় থেকে যায়। তো এই হচ্ছে তখনকার যে তিনি কিভাবে পাথর থেকে হিলিয়াম আবিষ্কার করেছিল সেটার উত্তর হচ্ছে এইটা। তো প্রথমে ১৮৬৮ সালে সূর্যের রশ্মি নিয়ে তারা পর্যবেক্ষণ করে নতুন একটা মৌল পায় এবং সূর্যের নাম থেকে হিলিয়াম নামকরণ করে এবং ১৮৯৫ সালে র্যামসে সেইটা আবার পৃথিবীতে তার অস্তিত্ব প্রমাণ করে। তো এই ছিল আমাদের
হিলিয়াম আবিষ্কারের পিছনে গল্প এবং হিলিয়াম আবিষ্কার বোঝার জন্য যে স্পেকট্রোস্কোপ, সূর্য, সূর্যগ্রহণ এবং আলফা কণা, সেইগুলো আমরা ভিডিওতে আজকে জানতে পেরেছি। তো হিলিয়াম আবিষ্কারের গল্পটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোথাও যদি কোনো প্রশ্ন থাকে, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো মৌল নিয়ে, নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।